হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকের গুরুত্বপূর্ণ নিউজ, এডিটোরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশনে সকলকে স্বাগত। তো প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে, আমরা দেখে নেব। সাম্প্রতিক ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছে ওবিসি কোটা বাতিল নিয়ে। সেই সংক্রান্ত বিষয় এখানে বলা রয়েছে, একটা তথ্য দেওয়া রয়েছে, দেখব। ওবিসি সংরক্ষণ 17% থেকে 7% নেমে গেছে এই ডিভিশন বেঞ্চের রায়ের ফলে। সেই সঙ্গে ওবিসি তালিকাভুক্ত জাতি 180 থেকে এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে 66। তার মধ্যে মুসলিম ওবিসি জাতির সংখ্যা 122 থেকে নেমে হয়েছে 12। বিচারপতিরা বলছেন, বর্তমান যারা এই সংরক্ষণের সুবিধা ভোগ করছেন তাদের অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু ভবিষ্যৎ রাজ্যের শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে এই রায়ের প্রভাব কী হতে পারে তা সহজে অনুমান করা যায়। এখন এখানে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, ওবিসি কোটার সিস্টেমটা কি, সেই সমস্ত বিষয় আমরা এখানে জানতে পারবো। 1990 সালে প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহ যখন মন্ডল কমিশনের রিপোর্টের ভিত্তিতে অন্যান্য অনুন্নত শ্রেণী বা যেটাকে ওবিসি বলা হয়, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসদের জন্য 27% আসন সংরক্ষণ ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার তা নিয়ে খুবই নিরুৎসাহ ছিল। কিন্তু অচিরে দেখা গেল কেন্দ্র সরকারের প্রতিষ্ঠান নতুন 27% সংরক্ষণের সুযোগ থেকে রাজ্যের প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। 1993 সালে তাই আইন করে কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস গঠন করে পশ্চিমবঙ্গে ওবিসি তালিকা তৈরি শুরু হলো। পরবর্তী 16 বছরে 66টি অনুন্নত জাতি তালিকাভুক্ত করা হয়। তাদের মধ্যে ছিল হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন কারুজীবী জাতি, যেমন সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, নাপিত, গোয়ালা, ময়রা, কাশারি, তাঁতি ইত্যাদি। আরও ছিল পুরুলিয়া ঝাড়গ্রাম অঞ্চলে কুর্মি, ছিল একাধিক নেপালি ভাষী জাতি, আরও ছিল জোলা, কসাই, শেরশা, বাদিয়া, হাজাম ইত্যাদি 12টি মুসলিম জাতি এবং তফসিলি জাতিকে ধর্মান্তরিত খ্রিস্টান। তো এই ওবিসি জাতিগুলোর সামগ্রিক জনসংখ্যা হিসাব করা খুব কঠিন, কারণ স্বাধীনতার পর যত গণনা করা হয়েছে তাতে তফসিলি জাতি, জনজাতি ছাড়া আর কোনো জনজাতি গণনা করা হয়নি। ওবিসি জাতি হিসেবে আজও হয়ে চলেছে 1931 সালের জনগণনা অনুসারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। গত 9 দশকে বিস্তর ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ওঠাপড়ায় যেসব সংখ্যা যে এদিক ওদিক হয়ে গেছে তাতে সন্দেহ নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার উপরে আছে দেশভাগের ফলে বিভিন্ন জনগোষ্ঠীর স্থানান্তর। ফলে এ রাজ্যে মোট ওবিসি জনসংখ্যা জানতে হলে আন্দাজের উপর নির্ভর করা ছাড়া উপায় নেই। সাচার কমিটির হিসেব অনুযায়ী 2004-05 সালে পশ্চিমবঙ্গে হিন্দু ওবিসি ছিল মোট জনসংখ্যার 8.4%, মুসলিম ওবিসি 2.4%। বিষয়ে লক্ষণীয়, এই সময় সামগ্রিকভাবে ভারতীয় ওবিসির সংখ্যা ছিল 43%। দেশের অন্যান্য বড় রাজ্যে ওবিসির অনুপাত ছিল অন্ধ্রে 50, উত্তরপ্রদেশে 51, কেরলে 56, বিহারে 60, তামিলনাড়ুতে 72%। পশ্চিমবঙ্গে আপাত দৃষ্টিতে ওবিসির উপস্থিতি এত কম কেন? যারা বাংলার সামাজিক রাজনৈতিক ইতিহাস কিছুটা জানেন তাদের কাছে এর উত্তর খুব সহজ। ভারতে উন্নত যেসব সংখ্যায় ভারী কৃষক জাতি দেখা যায়, বাংলায় তার সমগোত্রীয় ছিল মুসলিম কৃষক। দেশভাগের সময় তার একটা বড় অংশ ছিল পূর্ববঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র দক্ষিণ পূর্ব অঞ্চলে মহেশ্য, সদগোপ, গোয়ালা বা তেলি ছাড়া অন্যান্য হিন্দু কৃষিজীবী জাতি ছিল ছড়ানো জনসংখ্যায় অল্প। বাকি জেলায় প্রধান কৃষক জাতি হলো মুসলিম, যার একটা বড় অংশ অন্য রাজ্যের ওবিসি শ্রেণী সমগোত্রীয়। কিন্তু 1993 সালের পর থেকে এই রাজ্যে যে 12টি মুসলিম ওবিসি জাতি তালিকাভুক্ত হয় তার জনসংখ্যা ছিল ছোট মুসলিম জনসংখ্যার সামান্য অংশ। 2006 সালে প্রকাশিত হয় দেশের মুসলিম সম্প্রদায়ের সামাজিক, আর্থিক, শিক্ষাগত অবস্থা নিয়ে রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট। কেন্দ্রীয় সরকার নিয়োজিত কমিটির সমীক্ষা দেখা যায়, শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, দরিদ্র প্রতিটি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের মুসলিম অবস্থা বেশিরভাগ রাজ্যের তুলনায় অনেক খারাপ। এ নিয়ে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের যথেষ্ট আলোচনার মুখে পড়তে হয়। 2010 সালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেছিলেন রাজ্যে ওবিসি সংরক্ষণ 7% বাড়িয়ে 17% করা হবে। 1993 সালে আইনে কিছু রদবদল করে পরবর্তী কয়েক মাস রাজ্যের ওবিসি তালিকায় 42টি জাতির নাম যোগ করা হয়, যাদের মধ্যে 41টি মুসলিম জাতি, যার মধ্যে রয়েছে সর্দার, নিকারি, মিদ্দিল, লস্কর, দর্জি, রাজমিস্ত্রি ইত্যাদি। ওবিসি তালিকাতে অতি অনুন্নত এ এবং অনুন্নত বি এই দুই ভাগে বিভক্ত করা হয়। ওবিসি এ এবং বি। 2012 সালে তৃণমূল সরকার ফের আইনে কিছু সংশোধন করে শেখ, সর্দার, তরফদার ইত্যাদি 35টি মুসলিম জাতিকে তালিকাভুক্ত করে। এর ফলে রাজ্যে মুসলিম জনসংখ্যার আনুমানিক 80 থেকে 85% মানুষ ওবিসি সংরক্ষণের সুযোগ পেতে শুরু করলেন। 2010 সালে তালিকা বৃদ্ধি এবং মুসলিম সংরক্ষণ নিয়ে পরের বছর থেকে একাধিক রিট পিটিশন জমা পড়তে থাকে কলকাতা হাইকোর্টে। যেসব মামলা নিষ্পত্তি করে 221 পৃষ্ঠার রায় গত 22 মে বিচারপতি তপব্রত চক্রবর্তী, রাজশেখর মাতা 2010 সালে ওবিসি তালিকা বৃদ্ধি, তার পরবর্তী ওবিসি আইন সংশোধন, ওবিসি তালিকা দ্বিখণ্ডিত করা এবং তাতে আরও জাতির নাম সংযোজনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ 2009-এর অবস্থায় ফিরে গেল। বিচারপতি যে এই সিদ্ধান্ত নিলেন তার প্রধান কারণ হচ্ছে 2010 সালে তালিকা বৃদ্ধি প্রশাসনিক অর্ডার মারফত করা হয়েছিল, নতুন আইন প্রণয়ন করে করা হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, নতুন আইন প্রণয়ন করা হয়নি, জাস্ট প্রশাসনিক অর্ডারে। তালিকা দ্বিখণ্ডিত করার ব্যাপারে ব্যাকওয়ার্ড ক্লাসের কমিশনের পরামর্শ নেওয়া হয়নি। 3, তালিকার সংযোজন নিয়ে সুপারিশ করার আগে কমিশন যথেষ্ট তথ্য নির্ভর সমীক্ষা করেনি। বিচারপতিদের মতে প্রাতিষ্ঠান আইন অনুযায়ী কমিশনের সুপারিশ ছাড়া বিধানসভাকে কাটিয়ে রাজ্য সরকার ওবিসি তালিকায় পরিবর্তন ঘটাতে পারে না। যে প্রক্রিয়া আইনের সামান্য অদবদল করে 2010 সালে 42টি জাতি তালিকাভুক্ত করা হয়, তালিকায় দুটি ভাগ করা ছিল, তা ছিল সাংবিধানিক জালিয়াতি।
প্রশ্ন উঠতে পারে, পদ্ধতিগত ত্রুটি দেখিয়ে ওবিসি সংরক্ষণ বাতিল করা কি লঘু পাপে গুরুদণ্ড হলো না? বিচার পরিচালক যুক্তি দিচ্ছেন, কেন সুষ্ঠু ন্যায় বিচারের ক্ষেত্রে সঠিক পদ্ধতি একান্ত আবশ্যক। লিবারাল দার্শনিক জন রুলসকে উদ্ধৃত করে তারা বলেছেন, ন্যায্য বিচার নিশ্চিত করতে হলে সর্বাগ্রে দেখতে হবে ন্যায় পদ্ধতি সম্পূর্ণ নিরপেক্ষ থাকছে কিনা। অন্তিম ফল ভালো হলো কি মন্দ হলো তা গৌণ। রলসের এই মত কিন্তু যথেষ্ট বিতর্কিত। অনেক পণ্ডিত, যাদের মধ্যে অমর্ত্য সেন অন্যতম, মনে করেন ন্যায় বিচার বাস্তব ফল মানুষের পক্ষে কল্যাণকর হলো কিনা তা পদ্ধতির তুলনায় সমান তো বটেই, এমনকি বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক লিবারেল দর্শনিক অসম্পূর্ণ উল্লেখ রায়ের আদর্শগত ভিত তৈরি করতে পারলো কিনা সে প্রশ্ন থেকেই যায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আমরা কনক্লুশনটা দেখব, কি সমস্যা হয়েছে, কোথায় কি কেন রায় দেওয়া হয়েছে সেটা এখানে বলা হয়েছে। তো মনে হতে পারে হাইকোর্টের আপত্তির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার যদি এবার ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনকে দিয়ে নতুন করে সমীক্ষা করে নতুন আইন পাশ করায়, তাহলে রাজ্যে মুসলিম ওবিসি সংরক্ষণ পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু তা হবে কি? পদ্ধতিগত ত্রুটি যে আবার পাওয়া যাবে না তার নিশ্চয়তা কোথায়? সমীক্ষা ঠিক হয়নি, আর্থসামাজিক অনুন্নতি প্রমাণিত হয়নি, শুধুমাত্র ধর্মীয়দের সংরক্ষণ সুযোগ দেওয়া হয়েছে, আসল উদ্দেশ্য ভোট ব্যাংক রাজনীতি, এইসব যুক্তি দেশে নানা আদালতে শোনা গেছে। ওবিসি সংরক্ষণ নিয়ে এইসব ওজোর আপত্তি নিরসনের জন্য সারা দেশ সম্পূর্ণ জাতি গণনার আর্থসামাজিক সমীক্ষা দাবি করা হয়ে এসেছে। এই জন্য 2011 জনগণনার সময় এটি সমান্তরাল আর্থসামাজিক জনজাতি গণনা করা হয়, যার উপর 2014 সালে নতুন বিশেষ কাছে জমা পড়ে। তো যাই হোক, এই সমস্ত বিষয় বলা রয়েছে। এখানে ন্যায় বিচারের এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। ফলটা মানুষের পক্ষে কল্যাণকর হলো কিনা সেটা পদ্ধতির তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। এটা অমর্ত্য সেনের মত। এখানে একজনের মত বিচারপতিরা দিয়েছেন, এখানে কিন্তু অমর্ত্য সেনের মত এখানে তুলে ধরা হয়েছে। যাই হোক, এখানে একটা ডিবেটেবল বিষয় এটা আলোচনা করা হয়েছে এবং এটা নিয়ে জেনে রাখাটা প্রয়োজন, কিভাবে তালিকা প্রস্তুত হয়, কবে থেকে এগুলো হয়েছিল, এই সমস্ত ইনফরমেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখব রেল দুর্ঘটনা নিয়ে এখানে বলা রয়েছে। তো এটা রিপোর্ট রাইটিং আসতে পারে, সেখানে আমরা কি উল্লেখ করতে পারি সেটা আমরা দেখব। রয়েছে শুধুই গতির প্রতিশ্রুতি, নেই বর্তমানকে সুস্থ স্বাচ্ছন্দ্য রাখার ন্যূনতম প্রচেষ্টা। সেই কারণে ভারতীয় রেলের দুর্ঘটনা এখন বাৎসরিক ঘটনায় পরিণত হয়েছে। গত 2 বছরে ট্রেনে যতগুলো দুর্ঘটনা ঘটেছে তাতে প্রাণহানির সংখ্যা উপেক্ষণীয় নয়। গত বছরই জুন মাসে উড়িষ্যার বাহানাকানায় করমণ্ডল এক্সপ্রেস সহ 3টি ট্রেনের মর্মান্তিক সংঘর্ষ, প্রায় 300 মানুষের মৃত্যু স্মৃতি এখনও ফিকে হয়নি। সাম্প্রতিক তাতে যোগ হলো নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে সিগন্যাল দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কা। সোমবার সকালে শুরু হলো শূন্য ঝুলতে থাকা ট্রেনে কামড়া দেখে মৃত আহতের বিবরণ শুনে শুরু হলো। ভারতের ট্রেন যাত্রা যে আদৌ নিরাপদ নয়, যাত্রী সুরক্ষা পরিষেবা কোনো দিক থেকেই যাত্রীরা বিন্দুমাত্র স্বস্তিতে থাকে না, সেই কথা মন্ত্রীসহ রেল কথাদের স্বীকার করে নেওয়ার সময় এসেছে। দুর্ঘটনাকে ঘিরে অনেক প্রশ্ন, কিন্তু নিশ্চিন্তে থাকা যায় এই ভেবে কোনোটিরই উত্তর যথাযথ মিলবে না। দুর্ঘটনার যাবতীয় দায় রেলের তরফে আপাতত মালগাড়ির চালকের উপরে চাপানোর কাজ চলছে, যিনি নিজেই দুর্ঘটনার শিকার। আশঙ্কা হয় তাকে কাঠগড়ায় দাঁড় করানোর পিছনে অনেক জরুরি প্রশ্ন আড়াল করার অপচেষ্টা নেই তো? প্রশ্ন উঠছে, মালগাড়ির চালক সিগন্যাল না মেনে পূর্ণ গতিতে ট্রেন চালালেন কেন? স্বয়ংক্রিয় সিগন্যাল বন্ধ থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ম্যানুয়াল মেমো দেওয়া হয়, তা সত্ত্বেও এক লাইনে মালগাড়ি দ্রুত এগিয়ে গেল কী করে? রেল দুর্ঘটনা ঠেকাতে প্রযুক্তিগত যে উন্নতির কথা বলা হয়েছে তাও এক্ষেত্রে দেখা হয়নি। সে প্রযুক্তির একেবারে গোড়ার কথা ছিল চালক ভুল করলে যাতে দুর্ঘটনা না হয় তা নিশ্চিত করা। একই লাইনে দুটি ট্রেন চলে এলে দুর্ঘটনা আটকাতে চালু করা হয় কবচ প্রযুক্তি, কিন্তু প্রয়োজনের সময় এটি কোনো কাজ করেনি। কাঞ্চনজঙ্ঘার দুমড়ে যাওয়া কামরাগুলো তার প্রমাণ। মানুষ ভুল করতে পারে, কিন্তু উন্নত প্রযুক্তি সেই ভুল শোধরাতে না পারলে এত ঘটা করে তার ঢাক পেরানো কেন? প্রকৃতপক্ষে রেলের সর্বত্র সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়নি। বহু জায়গায় ট্রেন রেল লাইনে আদ্যিকালের ব্যবস্থায় ভর করে চলছে, মূল্য চোকাতে হচ্ছে যাত্রীদের জীবন জীবিকার বিনিময়ে। তো এই বিষয়টা সত্যি সমালোচনার বিষয়। দীর্ঘদিন এইরকম ভারতীয় রেলের এই পরিস্থিতি চলছে। বন্দে ভারতের মতো প্রধানমন্ত্রী সুনজরধন্য কিছু ভিআইটি ট্রেন বাদে বাকি ট্রেনগুলির ক্ষেত্রে অবহেলা প্রকট। তো এই যে কবচ টেকনোলজির কথা বলা হয়, যে একটা নির্দিষ্ট দূরত্বে ট্রেন কিন্তু থেমে যাওয়ার কথা, দুটো পাশে কাছাকাছি মুখোমুখি হলেই থেমে যাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু এখানে হয়নি। তো এই সমস্ত বিষয় এখানে বলা রয়েছে, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু রিপোর্ট রাইটিং এখান থেকে দেওয়া হতে পারে। নেক্সট দেখব, আচ্ছা এখানে অসংগঠিত ক্ষেত্রে করুণ ছবি কেন্দ্রে রিপোর্টিত। অসংগঠিত ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে সেটা আমাদের জানা প্রয়োজন। কর্মসংস্থানের পরিস্থিতি একটা দেখানো রয়েছে। মোদী সরকারের আমলে বেকারত্বের হার ভেঙেছে 45 বছরের রেকর্ড। 2016-17 অর্থবর্ষে পৌঁছেছে 6.1%। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। অতিমারি 5 বছর আগের সমীক্ষা অনুযায়ী অসংগঠিত ক্ষেত্রে আনঅর্গানাইজ সেক্টরে
ছোট ছোট সংস্থায় 11.13 কোটি মানুষ কাজ করতেন। অতিমারির পরে তা কমে হয়ে যায় 9.79 কোটি, যেটা অনেকটাই কম। গত সেপ্টেম্বরে শেষ হওয়া এনএইচএস অ্যানুয়াল সার্ভে অফ ইনকর্পোরেটেড সেক্টর এন্টারপ্রাইজেস সমীক্ষা অনুযায়ী এখন 10.96 কোটির মতো মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন। অর্থাৎ ওই ক্ষেত্রে কর্মসংস্থান এখন অতিমারির আগের তুলনায় বেশ খানিকটা কম। কোভিড চলে গেলেও অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের রোজগার বিশেষ বাড়েনি। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমান যে তথ্য সেটা হচ্ছে 10.96 কোটি। এরা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরে নিযুক্ত মানুষ। তো এটা নিয়ে কিন্তু যথেষ্ট কনসার্নিং বিষয়, এখানে এটা বলা রয়েছে। আমাদের তথ্য জিজ্ঞাসা করা হতে পারে। এখানে একটা কারণ বলা রয়েছে, অসংগঠিত ক্ষেত্রে ছোট ছোট সংস্থার যিনি মালিক তিনি কর্মী অথবা তার পরিবারের লোকেরা কর্মী হিসেবে কাজ করেন। বাইরে থেকে লোক নেওয়া হলে তাদের সংখ্যা 2-3 জন হয়, কিন্তু এই ক্ষেত্রেই কর্মসংস্থান হয় বিপুল মানুষের। অতিমারি 5 বছর আগের সমীক্ষা অনুযায়ী দেশের এই ধরনের 6,34,00,000 সংস্থা ছিল। কোভিড ধাক্কা এরপর কমে হয়ে যায় সেটা 5,97,00,000। অর্থাৎ এখান থেকে চিত্রটা স্পষ্ট। সেই অবস্থা কিন্তু এখনও উন্নতি হয়নি, এটা বলা হচ্ছে। মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে সতর্কবার্তা শক্তিকান্তের। তো মূল্যবৃদ্ধি নিয়ে বৃদ্ধির পূর্বাভাস বাড়ালো ফিচ। ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ফিচ কিন্তু বাড়িয়েছে। কত করেছে? 7.2 করেছে। মার্চে ভারতের জাতীয় বৃদ্ধির হার 7% হয় বলে জানিয়েছিল এই রেটিং সংস্থা। 2025-26 এবং 26-27 অর্থবর্ষে দেশের জিডিপি যথাক্রমে 6.5 এবং 6.2 হারে বাড়বে বলেও ফিচের তরফে জানানো হয়েছে। তো চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি 7.2 হারে বাড়ে বলে আমাদের আশা। তো এখানে একটা তথ্য এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু তার সাথে সাথে শাকসবজি থেকে শুরু করে যাবতীয় খাদ্যপণ্যের আকাশ ছোঁয়ার দর গৃহস্থের পকেটে ছাকা দিচ্ছে। নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার কেন্দ্রকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। তো রঘুরাম রাজন থেকে উর্জিত প্যাটেল কেন্দ্রের সঙ্গে বিভিন্ন সময় মতবিরোধ হয়েছে শীর্ষ ব্যাংকের গভর্নরদের। তো মানি মার্কেট অপারেশন প্রতির ক্ষেত্রে কেন্দ্রের হস্তক্ষেপ বিরক্ত হতে দেখা গেছে আরবিআইকে। তুলনায় বর্তমান গভর্নর শক্তিকান্তের সঙ্গে কেন্দ্রের কোনো মতবিরোধের কথা সামনে আসেনি, যদিও এদিন এক আলোচনায় কিছুটা বেসুরো শোনা গিয়েছে রিজার্ভ ব্যাংক গভর্নরকে। তো যাই হোক, বলা হচ্ছে কোনো রাজনৈতিক হঠকারিতার পথে না গিয়ে মূল্যবৃদ্ধির হারকে 4% লক্ষ্যমাত্রায় আনার চেষ্টা চালিয়ে যায় ভারতের উচিত। রিজার্ভ ব্যাংক সুদের হার নিয়ে তাদের চিন্তাধারা যাতে বদলায় তা নিয়ে চারিদিকে কোলাহল শুরু হয়েছে, কিন্তু এখন এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কথা আলোচনা না করে মূল্যবৃদ্ধি কমানোর দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, এটা বলা হয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মূল্যবৃদ্ধির দিকে নজর দেওয়ার কথা রিজার্ভ ব্যাংকের গভর্নর নিজে বলছেন। পরমাণু অস্ত্রে পাকিস্তানকে টেক্কা ভারতের। কার হাতে কত পরমাণু অস্ত্র রয়েছে এখানে একটা তথ্য তুলে ধরা হয়েছে। রাশিয়ার কাছে সবথেকে বেশি 4,380, আমেরিকার কাছে 3,708, চীনের কাছে 500, ভারতের কাছে 172, পাকিস্তানের কাছে 170। তো সিপ্রি অর্থাৎ সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, তারা এই তথ্যটা দিয়েছে। তো পরমাণু এই মুহূর্তে পরমাণু শক্তিধর দেশ হচ্ছে 9টা। মোট 12,121টা পরমাণু বোমা রয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর জিম্মা রয়েছে প্রায় 9,500। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং সংস্থাটা গুরুত্বপূর্ণ। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। 25 বছর পর পরমাণু শক্তিতে পাকিস্তানকে টেক্কা দিল ভারত। তো এখানে তথ্য থেকে এটা পরিষ্কার। আচ্ছা, এরপর আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাব। জুন 18-তে ইন্টারন্যাশনাল ডে ফর কাউন্টারিং হেট স্পিচ এটা অবজার্ভ করা হয়। ইউনাইটেড নেশন থেকে এটা করা হয়, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। নেক্সট, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, এই যে নিউক্লিয়ার ওয়ারহেডের কথা বলা হচ্ছিল, এইটাই কথাই এখানে বলা হয়েছে যে ভারতের কাছে 172টা এই মুহূর্তে নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, পাকিস্তানের কাছে রয়েছে 170টা, ইত্যাদি ইত্যাদি। এবং রাশিয়া প্রথম স্থানে রয়েছে, চায়নার কাছে বর্তমানে রয়েছে 500টা জানুয়ারি 2024 অনুযায়ী। আলিয়া ভাট আনভেলস আর ডেবিউ চিলড্রেন্স বুক ইট ফিন্স আ হোম, ইট ফিন্স আ হোম, ইট ফিন্স আ হোম, এটা হচ্ছে আলিয়া ভাট এটা লিখেছে শিশুদের জন্য। ঝাড়খণ্ড গভর্নমেন্ট টু ওয়েভ ফার্মার্স লোন আপ টু 2 লাখ। তো এটা একটা স্কিম তাদের নিয়ে আসা হয়েছে ঝাড়খণ্ড গভর্নমেন্ট থেকে, 2 লাখ পর্যন্ত এটা দেওয়া হচ্ছে কৃষকদের। নেক্সট দেখব, খুব গুরুত্বপূর্ণ, বিনোদ গানাত্র বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি অনার্ড উইথ দ্য নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তো প্রথম ভারতীয় হিসেবে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পাচ্ছেন? বিনোদ গণত্র, বিনোদ গণত্র। নেলসন ম্যান্ডেলা চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন চিলড্রেন্সদের সিনেমাতে করার জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। যেহেতু ফার্স্ট টাইম কোনো ভারতীয় পাচ্ছেন, সেজন্য এটা গুরুত্বপূর্ণ। সামিট অন পিস ইন ইউক্রেন হেল্ড ইন সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা সামিট অনুষ্ঠিত হয়েছে। এটা ইন্ডিয়া এটা ডিক্লারেশনে সাইন করতে কিন্তু রিফিউজ করেছে। যাই হোক, মুম্বাই ইজ ইন্ডিয়াস মোস্ট এক্সপেন্সিভ সিটি ফর এক্সপার্টেটস কস্ট অফ লিভিং সার্ভে 2024 অনুযায়ী মার্সার্স এর যে সার্ভে, সেখানে দেখা যাচ্ছে মুম্বাই হচ্ছে ভারতের সবচেয়ে কস্টলি, সবচেয়ে এক্সপেন্সিভ সিটি। বসবাসের জন্য সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে মুম্বাই। হংকং হচ্ছে সবচেয়ে বেশি খরচ সাপেক্ষ এবং ভারতের মধ্যে মুম্বাই। নেক্সট, আরবিআই উইন্স রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার 2024। তো আরবিআই রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার এই পুরস্কারটা পেয়েছে। রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার লন্ডনের সেন্ট্রাল ব্যাংকিং থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো এটা কিন্তু আরবিআই পেয়েছে, খুব গুরুত্বপূর্ণ রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার। ভারত তার নিজস্ব ডিপ সি মিশন, ষষ্ঠ দেশ হিসেবে ভারত কিন্তু ডিপ সি মিশন লঞ্চ করবে। মৎস্যয়ান 6000 এর মাধ্যমে ইন্ডিয়া এটা করতে চলেছে। মৎস্যয়ান 6000 ভারতের ডিপ সি মিশন। তো এর সাথে সাথে আজ এই গুরুত্বপূর্ণ নিউজ, এডিটোরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।